বিকেলে রোদের তেজ তখন মরে এসেছে। বেহুলানগড়ের মেঠো পথ চিরে পাগলের মতো দৌড়ে বাড়ির উঠোনে এসে আছাড় খেল শঙ্কর। তার ফর্সা কপালে ঘামের ফোঁটাগুলো চিকচিক করছে, আর বুকের ভিতরটা কামারের হাঁপুড়ের মতো ওঠানামা করছে। দাওয়ায় বসে কুসুম কুমারী তখন চালের তুষ ঝাড়ছিলেন। ছেলেকে এমন উন্মাদের মতো আসতে দেখে হাতের কুলোটা থমকে গেল তার। শঙ্কর এক ঘটি জল গলায় ঢেলে দিয়ে সপাটে মুছে ফেলল মুখটা। তারপর মায়ের চোখের দিকে তাকিয়ে সরাসরি বলল, দেখো মা, এই গ্রামে এবার মানুষের মতো বাঁচতে হবে। কাল থেকেই আমি পাঠশালা খুলছি। কুসুম কুমারী শিউরে উঠলেন। গ্রামের হাওয়া বাতাস তার চেনা। তিনি ধীর স্বরে বললেন, আবার সেই পুরনো জেদ। তোর বাবা তো ওই পথে গিয়েছিলেন শঙ্কর, শেষমেশ কি লাভ হলো? শ্মশানে ছাই হয়ে যাওয়াই কি মুক্তি? শঙ্কর এক পা এগিয়ে এসে গর্জন করে উঠল, বাবা হারেননি মা। বাবাকে জোর করে থামানো হয়েছিল। ওই ভৈরব চৌধুরীর লাঠিয়ালরা যখন আমাদের ধানের মারাইয়ে আগুন লাগিয়েছিল, তখন এই গ্রামের মানুষগুলো সবাই মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল। কেন জানো? কারণ তাদের মাথায় এইটা ঢোকানো হয়েছে যে জমিদার মানেই নাকি দেবতা। আমি সেই দেবতার মুখোশটা সবার সামনে টেনে খুলে দিতে চাই। মানুষকে এটা বোঝাতে চাই, নিজের নাম সই করতে না পারাটা কোনো কপাল দোষ নয়, ওটা অপমান। কুসুম কুমারীর চোখ আতঙ্কে কুঁচকে এলো। তিনি চারপাশটা একবার দেখে নিয়ে ফিসফিস করে বললেন, চুপ কর হতভাগা, দেওয়ালেরও কান আছে। জমিদার ভৈরব চৌধুরীর কানে কথা গেলে কাল সকালে আমাদের ঘর ভিটে ছাড়া হবে। তুই জানিস না, ও লোকটা মানুষের কলজে চিবিয়ে খেতে পারে। তার ওপর আবার সেই প্রাচীন বিশ্বাস। শঙ্কর বাঁধা দিয়ে হাসল, এক অদ্ভুত তাচ্ছিল্যের হাসি। থাক থাক, কেন সে পুরনো কেচ্চা? ওই বটতলায় নাকি কোন এক মায়াবী নাকি কি মায়াকিনী বাস করে না? সে ওখানে গেলে নাকি আবার মানুষকে টেনে নেয়। মা, ওগুলো ভৈরব চৌধুরীর বানানো সব গল্প। ও চায় না যে কেউ ওই বটতলায় যাক, কারণ ওখানে গেলে মানুষ আকাশ দেখতে শেখে, আর মানুষ আকাশ দেখতে শিখলে জমিদারের অন্ধকারের রাজত্ব পুরোপুরিভাবে ঘুচে যাবে। কুসুম কুমারী এবার ছেলের হাতটা শক্ত করে ধরলেন। শোন শঙ্কর, জেদ করিস না। এই গ্রামটা অভিশপ্ত। ওই পঞ্চবটি বটগাছটা একটা জমের দুয়ার। ওখানে ওখানে রাত বিরেতে নুপুরের শব্দ শোনা যায়, মানুষের ছায়া নাচে। ওদিকে যাস না বাবা। শঙ্কর তার হাতটা হ্যাঁচকা টানে ছাড়িয়ে নিল। তার চোখের মনি তখন আগুনের মতো জ্বলছে। সে ঘর থেকে নিজের ঝোলাটা কাঁধে তুলে নিয়ে দরজার দিকে পা বাড়ালো। ঘুরে দাঁড়িয়ে শেষ কথাগুলো ছুঁড়ে দিল মায়ের দিকে। ওহ, নুপুর নাকি শাক, ওসব দেখবার সময় আমার নেই মা। তুমি অযথাই ভয় পাচ্ছ। আচ্ছা বেশ, না হয় আমি একাই লড়ব। কাল সূর্য ওঠার আগেই তুমি দেখতে পাবে। ওই পঞ্চবটি বটতলাতেই আমি আসর জমিয়েছি। ভৈরব চৌধুরীর লাঠিয়ালরা আসুক না, নাকি ওই কালনাগিনী কে আসবে আসুক, বটতলার ওই নোংরা সাফ করে আমি জ্ঞান ছড়াবই। ওটাই হবে আমার যুদ্ধক্ষেত্র। আমি দেখিয়ে দেবো সবাইকে। উঠোন পেরিয়ে শঙ্কর যখন হন হন করে বেরিয়ে যাচ্ছে, তখন সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসছে গ্রামে। পরদিন সকালে রোদরা ছিল তপ্ত আর ঘোলাটে। শঙ্কর সোজা গিয়ে দাঁড়ালো গ্রামের মোড়ে কানাইয়ের মুদির দোকানে। দোকানের ঝাঁপ সবে খুলেছে। কানাই ধুলো ঝাড়ছিল, আর পাশে একটা কাঠের বেঞ্চিতে বসে তামাক টানছিলেন নিতাই খুঁড়ো। লোকরা গ্রামের পুরনো ঘুঘু। সব বিষয়েই নাক গলানো আর ফোড়ন কাটা তার স্বভাব। শঙ্কর দোকানে ঢুকে টেবিলের ওপর কয়েকটা টাকা রেখে রুক্ষ স্বরে বলল, বলছি কানাই কাকা, গোটা চারেক বড় চকের বাক্স দাও তো আমাকে। আর তোমার ওই গুদামে যে বড় ব্ল্যাকবোর্ডটা পড়ে আছে, ওটা আজই পরিষ্কার করে আমায় দিতে হবে কিন্তু। কানাই হাতের কাজ থামিয়ে অবাক হয়ে শঙ্করের দিকে চাইল।
নিতাই খুড়ো তামাকের ধোঁয়া ছেড়ে চোখ সরু করে বললেন, আচ্ছা বলি, চক আর বোর্ড দিয়ে কি হবে রে শঙ্কর? তা জমিদারের খাতা লিখবি নাকি সরকারি আমিন হবি? শঙ্কর কোনো ভনিতা না করে বলল, বাচ্চাদের পড়াবো, পাঠশালা খুলছি। মুহূর্তের জন্য দোকানটা নিস্তব্ধ হয়ে গেল। তারপর কানাই একটা অদ্ভুত শব্দ করে হাসলো। সে হাসিটা অনেকটা কাঁচ ভাঙার মতো শোনালো। পাঠশালা? বলিস কি রে পাগল, এই বেহুলা নগরে পেটের ভাত জোটাতে ছোট ছোট ছেলেগুলো যখন কামারের দোকানে হাঁপড় টানে আর মাঠে ঘাস কাটে, তুই তখন ওদের অওয়া কখা শেখাবি? আরে পাগলা, খাবি কি তুই? নিতাই খুড়ো বেঞ্চিতে একটু জুত করে বসে বললেন, বাবা শোন শঙ্কর, পড়াশোনা করেছিস তা বড় ভালো কথা, কিন্তু মাথাটা গরম করিস না। ভৈরব চৌধুরীর কানে সব কথা গেলে তোর এই চকের বাক্স চিবিয়ে খেতে হবে। জমিদার মশাই একদম পছন্দ করেন না যে কেউ তার প্রজাদের মগজে নতুন কিছু ঢোকাক। তিনি চান সোজা মানুষ যারা শুধু হুকুম তামিল করবে। তুই আগুন নিয়ে খেলছিস কিন্তু। শঙ্কর শান্ত কিন্তু কঠিন গলায় বলল, আগুন যদি লাগে তবে সেই আগুনের তাপে জমিদারকেই আগে পুড়তে হবে খুড়ো। আমিও সব ভয়ের ধার ধারি না। কানাই একটু নিচু হয়ে ফিসফিস করে বলল, আরে বাবা, শুধু জমিদার হলে তো কথা ছিল, পঞ্চবটির সেই সত্তরটা কি ছেড়ে দিছিস? ওই তল্লাটে যে মায়াবিনী রাত জেগে বসে থাকে, তার কথা ভুলে গেলি? সে তো রক্ত মাংসের জমিদার নয় যে হাত জোর করলেই মাফ করবে। সে হলো অপার্থিব বিপদ। শঙ্কর বিরক্তির শেষ সীমায় পৌঁছে গিয়েছিল। সে চকের বাক্সগুলো ঝোলায় পুড়ে ব্ল্যাকবোর্ডটা কাঁধে তুলে নিল। তারপর কানাই আর নিতাই খুড়োর চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, জমিদার তো চাবুকটা পিঠে মারে, আর আপনারা তো বুকে মারছেন, বুকে। ভয়কে তো আপনারা সারাদিন ফেরি করে বেড়ান। কানাই কাকা, দামটা রেখে দিও। আর একটা কথা শুনে রাখুন, বাঘের ভয় আর মানুষকে ভূতের ভয়, এই দুটো দেখানোর কারণই হচ্ছে রক্তকে জল করে রাখার একটা কৌশল। আর আমি ওই জল হয়ে যাওয়া রক্তকে আবার গরম করতে আসছি। কাল থেকে আমাকে আপনারা ওই বটতলাতেই পাবেন। কথাটা বলে শঙ্কর এক মুহূর্ত না দাঁড়িয়ে গটগট করে দোকান থেকে বেরিয়ে গেল। তার পিঠের ওপর বড় বোর্ডটা তখন বিকেলের রোদে একটা ঢালের মতো দেখাচ্ছিল। শঙ্কর চোখের আড়ালে চলে যেতেই নিতাই খুড়ো খ্যাক খ্যাক করে হেসে উঠলেন। তামাকের পাইপটা একপাশে সরিয়ে তারপর তিনি বললেন, শহরের হাওয়া লেগে ওই ছোকরার মাথাটা একেবারে গেছে। আরে বাবা, পড়াশোনা যখন শিখলি তখন শহরে কোনো বড় সাহেবের জুতো পালিশ করলেও তো 2 পয়সা আসতো। সেই একেবারে এই গ্রামেতে এসে ধুলোবালি ঘাঁটতে কে বলেছে তোকে? কানাই একটা বিড়ি ধরিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, আরে হবে না কেন খুড়ো, বাপের রক্ত তো গায়ে বইছে। ওর বাপ সেই মাস্টার মশাইও তো এককালে এইরকম লম্প জম্প করেছিল। বাচ্চাদের গোল করে বসিয়ে কত কি শেখাতো। শেষমেশ কি হলো? সেই মায়াবিনীর নজরে পড়লো আর এক রাতেই ভোজবাজির মতো ভ্যানিশ হয়ে গেল। আজও লোকটার একটা হাড়ের টুকরো অবধি পাওয়া গেল না। নিতাই খুড়ো হাসতে হাসতে কাশতে লাগলেন। ও বাবা, ঠিকই বলেছ। মাস্টার ছিল 1 নম্বরের আহাম্মক। মায়াবিনীর হাত থেকে যদিও বা বাঁচত, জমিদারের হাত থেকে কি নিস্তার পেত? পুলিশে খবর দিলেই কি আর কাজ হবে? আরে বাবা, থানার ওই সাহেব দারোগা কেউ তো ভৈরব চৌধুরীর নায়েবের হাত থেকেই টাকা পান। পুলিশ এলেও আগে জমিদারের কাচারিতে গিয়ে ওই সেলাম ঠুকে আস। পুলিশের ডান্ডা দিয়ে আর যতই যাই হোক না কেন, ওই জমিদারের গদি নড়ানো যায় না। কানাই দোকানের গদিটা ঝাড়তে ঝাড়তে বিড়বিড় করে বলল, পড়াশোনা মানুষকে বোকা করে দেয় খুড়ো। শঙ্কর ভাবছে সে বড় পণ্ডিত, কিন্তু যে গ্রামে জমিদারের চোখের ইশারায় সূর্য ওঠে আর ডোবে,
সেইখানে ওই শখের দাগ দিয়ে কপাল ফেরানো যায় না। বাবার মতো এবার এই সেরা কপালটাও এবার ওই বটতলার শ্মশানেই পুড়বে। বেহুলানগড়ের শেষ প্রান্তে ভৈরব চৌধুরীর জমিদার বাড়িটা একটা প্রকাণ্ড কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। চুনকাম খসে পড়া দেওয়ালে নোনা ধরেছে, কিন্তু তার দাপট কমেনি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মুখে ভৈরব চৌধুরী বসে আছেন তার বিশাল বারান্দায়। হাতের উপর কাজ করা সুদৃশ্য চীনা মাটির কাপ, তাতে ধোঁয়া ওঠা চা। সামনের বাগানে ঝিঝি ডাকছে। চৌধুরী মশাইয়ের দেহটা স্থূল, গায়ের চামড়া থলথলে হলেও চোখের মণি দুটো সাপের মতো স্থির। হঠাৎ করে উঠোন দিয়ে দ্রুত পায়ে ভেতরে ঢুকল হারু ঘোষ। লোকটা জমিদারের খাস চরে কাজ করে। কাছে এসে মাথা নিচু করে একটা কাঁচু মাচু সেলাম ঠুকে এসে দাঁড়ালো। ভৈরব চৌধুরী চায়ের কাপে একটা দীর্ঘ চুমুক দিয়ে আর চোখে চাইলেন। ভারী গলায় বললেন, কিরে হারু, বিকেলের মুখে এমন মরা কান্না মুখ করে এসেছিস কেন? হ্যাঁ, খবর কি? হারু একটু গলা খাঁকারি দিয়ে বলল, আগে কর্তা, খবর সুবিধের নয়। সেই মাস্টার মশাইয়ের ছেলে শঙ্কর তো কাল থেকে তাল পাকানো শুরু করেছে। কানাইয়ের দোকান থেকে চকবোর্ড কিনেছে। গ্রামে গ্রামে বলে বেড়াচ্ছে সে নাকি পাঠশালা খুলবে, বাচ্চাদের পড়াবে। ভৈরব চৌধুরী এক মুহূর্ত থামলেন, তারপর একটা তাচ্ছিল্যের শব্দ করে বললেন, পড়াবে? কোথায়? নিজের ভাঙা ভিটে বসে বসে ক খ শেখাবে? আরে ওতে আমার কি? আমার চাষার ছেলেরা যদি অক্ষর শেখে তাতে লাঙল ঢেলতে অসুবিধা হবে না তো? হ্যাঁ? হারু মাথা চুলকে আমতা আমতা করে বলল, আগে আগে না কর্তা, গোলমালটা ওইখানে নয়। সে নাকি পাঠশালা করবে ওই মাঠের ধারে বড় বটতলায়, যেখানে ওর বাবা স্কুল খুলেছিল। বটতলার নামটা শুনেই ভৈরব চৌধুরীর হাতের চায়ের কাপটা পিরিচের ওপর সামান্য কেঁপে উঠল। একটা তীক্ষ্ণ ঝনঝন শব্দ হলো। তিনি কয়েক সেকেন্ড স্থির হয়ে বাইরের অন্ধকারের দিকে চেয়ে রইলেন। তারপর চিবিয়ে চিবিয়ে বললেন, বটতলায়? বুকের পাটা তো কম নয়। ওই তল্লাটে এখন জ্যান্ত মানুষ তো দূরের কথা, দিনের আলোয় শেয়াল কুকুরও পা বাড়ায় না। সেখানে সে পুঁথি নিয়ে বসবে? হ্যাঁ? হারু নিচু স্বরে বলল, শহর ফেরত ছেলে তো কর্তা, ভূত পেতে মায়াবিনী ওসব নাকি ও বিশ্বাস করে না। কানাইয়ের দোকানে খুব বড় বড় কথা শুনিয়ে এসেছে। ভৈরব চৌধুরী এবার হো হো করে হেসে উঠলেন। সেই হাসিটা বারান্দার থামে ধাক্কা খেয়ে এক বীভৎস প্রতিধ্বনি তুলল। হাসতে হাসতে তিনি বললেন, ওরে হারু, ভয়টা তো আমি আর তুই দেখাই না, ভয়টা দেখায় ওই অন্ধকার। গ্রামবাসীরা জানে ওই গাছতলায় একবার মায়াবিনী নজর দিলে হ্যাঁ কি হয়। কোনো বাপের সাধ্য আছে নিজের বাচ্চাকে ওই জমির দুয়ারে পাঠাবে? কেউ যাবে না। কালবি একলা বোর্ড হাতে নিয়ে শঙ্কর পাগলের মতো বসে আছে একা। হারু একটু ইতস্তত করে বলল, যদি কেউ সাহস করে যায় কর্তা, যদি দু চারটে ছোড়া জিদ করে ওর কাছে বসে পড়ে, তাহলে তো গ্রামের লোকেদের মনে সাহস চলে আসবে। ভৈরব চৌধুরীর হাসির শব্দটা হঠাৎ বন্ধ হয়ে গেল। তার মুখটা পাথরের মতো শক্ত হয়ে উঠল। তিনি চায়ের কাপটা পাশে ঠকাস করে নামিয়ে রাখলেন। তার চোখ দুটো তখন আগুনের গোলার মতো জ্বলছে। জানালার বাইরে তাকালে দেখা যায় বহু দূরে সেই বিশাল বটগাছের কালো মাথার ঝাপসা অবয়ব।
জমিদার মশাই একটা ক্রূর হাসি হাসলেন। তার ঠোঁটের কোণে যেন বিষ উপচে পড়ছে। তিনি বললেন, যদি কেউ যায়, আরে বেশ তো, যেতে দে। মায়াবিনীকে তো অনেকদিন নতুন কোনো বলি দেওয়া হয়নি। মাস্টারটা যখন নিখোঁজ হলো তখন তো পুলিশ এসেছিল, কি করতে পারলো তারা? সেই বটতলায় রক্তের দাগও খুঁজে পায়নি কেউ। শঙ্কর যদি অতই সাহসী হয়, তবে তার পরিণতিও ঠিক বাবার মতোই হবে। ওই বট গাছের জুড়িগুলো তো আসলে ফাঁসি কাঠের দড়ি হয়ে ঝুলে আছে হারো। ভৈরব চৌধুরী একটা লম্বা বিড়ি ধরিয়ে ধোঁয়া ছাড়লেন। বিড়ির আগুনের আলোয় তার মুখটা কোনো পিশাচের মতো দেখাচ্ছিল। তিনি নিষ্প্রিয় গলায় যোগ করলেন, আরে পুলিশ আসুক বা ম্যাজিস্ট্রেট, এই বেহাল নগরে ভৈরব চৌধুরীর হুকুমের বাইরে কোনো পাতা নড়ে না। শঙ্করকে পড়তে দে, মায়াবিনীকে তার কাজটা করতে দে। কাল সকালেই বুঝবি ওই তল্লাটে শিক্ষার আলো জ্বলে নাকি শঙ্করের চিতার আগুন। পঞ্চবটির সেই বিশাল বটগাছটি যেন মহাকালের এক প্রকাণ্ড দানব, আকাশের বুক চিরে দাঁড়িয়ে রয়েছে। শঙ্কর সকাল থেকে জেদ করে বসেছিল। মাটির ওপর মাদুর পেতেছে, ধুলো ঝেড়ে ব্ল্যাকবোর্ডটা হেলান দিয়ে রেখেছে গাছের গুঁড়িতে। কিন্তু গ্রামের মানুষ যেন আজ এই পথটাকেও ত্যাগ করেছে। সকালের দিকে পান্তু আর নিবারণ, দুটো ছোট ছেলে, কৌতূহলী হয়ে উঁকি দিয়েছিল। শঙ্কর পরম মমতায় তাদের কাছে টেনে বসিয়েছিল, হাতে খড়ি দিয়েছিল মাটির ওপর। কিন্তু আধ ঘন্টাও কাটেনি, দূর থেকে তাদের মায়েদের আর্তচিৎকার আর শাসনের চোটে তারা প্রায় কাঁদতে কাঁদতে দৌড়ে পালালো। এরপর থেকে শঙ্কর একা, নিথর স্তব্ধ চরাচর। শুধু দু একটা শালিক পাখির ঝগড়া ছাড়া আর কোনো শব্দ নেই। গোধূলি বিদায় নিতেই চারপাশটা কেমন একটা থমথমে আকার ধারণ করলো। বটগাছের ঝুড়িগুলো হাওয়ায় সামান্য দুলছে, যেন অন্ধকার থেকে 100টা লম্বা হাত নেমে আসছে মাটির দিকে। একদিকে ধুধু ধানের মাঠ, যেখানে বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া আর কিছুই নেই, আর উল্টো দিকে সেই কুখ্যাত ডোবাটা যার নাম শুনলে গ্রামবাসী শিউরে ওঠে। স্থানীয়রা বলে কাল ডোবা। ডোবা হলেও তার গভীরতা নাকি আদিগন্ত, আর তার জলটা কেমন যেন কুচকুচে কালো, স্থির আয়নার মতো। শঙ্কর এক দৃষ্টিতে সেই জলের দিকে তাকিয়ে রইল। কেন যেন তার মনে হচ্ছিল এই স্থির জলের নিচে কোনো একটা প্রকাণ্ড জগৎ শ্বাস নিচ্ছে। হঠাৎ একটা ঠান্ডা শিরশিরে হাওয়া তার ঘাড়ের পাশ দিয়ে বয়ে গেল। শঙ্করের মতো যুক্তিবাদী ছেলেরও একবার গা ছমছম করে উঠল। সে নিজেকেই নিজে শাসন করল। ওসব মনের ভুল। ঠিক তখনই শব্দটা হলো, খুব মৃদু, অতিলৌকিক এক ছম শব্দ। শঙ্কর কান খাড়া করল। একবার নয়, পর পর কয়েকবার কেউ যেন খুব সাবধানে নুপুর পরে ঘাসের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। শব্দটা আসছে ওই কাল ডোবার দিক থেকে। শঙ্কর ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করল। অন্ধকারের স্তর ভেদ করে তার চোখ কিছু খুঁজে পেল না। কে কে ওখানে? শঙ্কর চিৎকার করে জানতে চাইল, কিন্তু কোনো উত্তর নেই। বদলে একটি সূক্ষ্ম তড়িৎ গতির হাসি ভেসে এলো বাতাস চিরে। সেটা মানুষের হাসি বলে মনে হয় না, খুব নিচু গ্রামের অদ্ভুত এক ফিসফিসে হাসি।
যেন কেউ কানে কানে এসে উপহাস করে গেল। হাসিটা শোনা মাত্রই শঙ্করের মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। শরীরের ভেতরটা যেন হঠাৎ ভারী হয়ে যাচ্ছে। চারিদিকটা হঠাৎ এক অদ্ভুত গন্ধে ভরে গেল। না, এই গন্ধটা বনফুলের নয়, আবার কোনো পচা গলা দুর্গন্ধও নয়। এটা যেন অনেক বছরের পুরনো কোনো সিন্দুক খোলা গন্ধ, যার সাথে মিশে আছে চন্দনের এক তীব্র মাদকীয় সুবাস। সেই গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছে শঙ্করের। তার চোখের সামনের পরিচিত জগৎটা ধীরে ধীরে কাঁপতে শুরু করলো। ব্ল্যাকবোর্ডটা ঝাপসা হয়ে এলো। বিশাল বটগাছটার অবয়ব যেন বেঁকে চুড়ে এক পৈশাচিক রূপ নিল। নূপুরের শব্দটা এখন আর দূরে নেই, সেটা শঙ্করের ঠিক কানের কাছে বাজছে, ছম 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 করে। প্রতিটি শব্দের সাথে সাথে তার হৃদস্পন্দন থমকে যেতে চাইছে। অন্ধকারটা এখন আর কালো নেই, সেটা যেন একটা গাঢ় বেগুনি কুয়াশার মতো তাকে চারদিক থেকে ঘিরে ধরছে। শঙ্কর চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ শুনল না। জিভটা যেন পাথরের মতো জমে গেছে। হাসির শব্দটা ক্রমশ বাড়তে লাগলো। খিলখিল করে ওঠা সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু এক পৈশাচিক তৃপ্তি। শঙ্কর অনুভব করল কোনো এক অদৃশ্য হাতের ছোঁয়া তার কপালে বুলিয়ে যাচ্ছে কেউ। হাড় হিম করা সেই শীতল স্পর্শ। চোখের পাতাগুলো ভারী হয়ে এলো। শেষবার সে যখন চোখ খোলার চেষ্টা করলো, দেখল কালডোবার জল থেকে যেন একটা ধোঁয়াটে ছায়া উঠে আসছে। চোখ মেলতে এসে দেখল ছাদের পুরনো কুড়িবর্গা। এটা তো তার নিজের ঘর। শঙ্কর উঠে বসার চেষ্টা করতেই শিয়রে বসে থাকা কুসুম কুমারী হুড়মুড় করে ছেলের ওপর ঝুঁকে পড়লেন। তার চোখের কোল বসা, মুখটা ফ্যাকাশে। শঙ্কর, ওরে বাপ, চিনতে পারছিস আমাকে? কুসুম কুমারীর গলাটা কান্নায় বুজে এলো। শঙ্কর অস্ফুট স্বরে বলল, আমি আমি এখানে কি করে এলাম? আমি তো বটতলাতে ছিলাম। হঠাৎ একটা গন্ধ এলো, তারপর চুপ কর, ওসব পয়া মুখ দিয়ে আর আনিস না। কুসুম কুমারী শঙ্করের কপালে হাত রেখে শিউরে উঠলেন। তোর গাটা তো এখনো বরফের মতো ঠান্ডা হয়ে আছে। ওই রাক্ষসী তোকে মেরেই ফেলেছিল রে। শঙ্কর তখনও ঘোরের মধ্যে। কালডোবার সেই নিথর কালো জল আর নূপুরের সেই বিজাতীয় ছমছম শব্দটা তার কানের ভেতরে একটানা বেজে চলেছে। ঠিক সেই সময় বাইরে ভারী বুটের শব্দ আর খক খক কাশির আওয়াজ শোনা গেল। উঠোন পেরিয়ে দাওয়ায় এসে দাঁড়ালেন নিতাই খুড়ো। পেছনে দোকানদার কানাই আর গাঁয়ের শক্ত সমর্থ লোক সনাতন বাগদি। নিতাই খুঁড়ো ভেতরে উঁকি দিয়ে গদগদ গলায় বললেন, কি হ্যাঁ পণ্ডিত, বলি জ্ঞান ফিরল? আমরা তো ভেবেছিলাম মা কালী তোমার টিকিটটা একেবারে কেটেই দিয়েছে গো, কি বলো? কানাই মুচকি হেসে বলল, আরে খুড়ো, মা কালী নয়, মায়াবিনী। লোকটার তো বুকের পাটা আছে বলতে হবে। অত রাতে কাল ডোবার পাশে কেউ এমন করে অঘরে ঘুমায়? কুসুম কুমারী আঁচলে চোখ মুছতে মুছতে বেরিয়ে এলেন। তোমরাই তো কালোকে ফিরিয়ে আনলে, না থাকলে তো বাঘে শিয়ালে টেনে নিয়ে যেত। কি দেখেছিলে গো তোমরা? সনাতন বাগদি এতক্ষণ চুপ ছিল। এবার সে গম্ভীর গলায় বলল, আমরা ওই মাঠান দিয়ে ফিরছিলাম মা, হঠাৎ দেখি ওই বটতলার সাতালে একটা সাদা মতো কি যেন পড়ে রয়েছে। সামনে গিয়ে টর্চ মারতেই পিলে চমকে উঠল। দেখি শঙ্কর বাবু কাদা মেখে পড়ে আসেন সেখানে।
মুখ দিয়ে গ্যাস বেরোচ্ছিল। আর আশ্চর্যের বিষয় কি জানেন, ওর আশেপাশে বড় বড় থাবার সাপ। মানুষ না জানোয়ার তা বোঝা দেয়। শঙ্কর বিছানায় উঠে বসল। তার চোখে মুখে এখনো বিস্ময়। থাবার ছাপ, কিন্তু কিন্তু আমি তো নূপুরের শব্দ শুনেছিলাম, আর আর তার সাথে একটা হাসির শব্দও ছিল। কানাই একটা তাচ্ছিল্যের শব্দ করে উঠল। নূপুর? শঙ্কর, তুমি শহরের পড়াশোনা জানা ছেলে, এসব গাঁজাখুরি কথায় বিশ্বাস করো নাকি তুমি? ওইসব মনের ভুল, বুঝলে? আসল কথা হলো ওই জায়গাটা মানুষের থাকা যোগ্য নয়। কার তো কোনো মতে বেঁচে ফিরলে এরপর আর অমুক হয়েও না, বলি শোনো। নিতাই খুড়ো এবার এগিয়ে এসে বিছানার পাশে দাঁড়ালেন। তার চোখে মুখে একটা কুটিল কৌতুক। শোন বাবা শঙ্কর, পড়াশোনা শিখে বুদ্ধি শুদ্ধি নিশ্চয় তোর হয়েছে। তোর বাপও এই এক গুয়েমি করেছিল, কিন্তু তারপর তো একদিন ওই ডোবার পাশে তার ওই চটি জোড়াকেই শুধু পড়ে থাকতে দেখা গিয়েছিল। তুইও কি চাস তোর মা তোরও চটি জোড়া খুঁজে বেড়াক চারিদিকে? কুসুম কুমারী এবার ডুকরে কেঁদে উঠলেন। শঙ্করের হাত দুটো চেপে ধরে বললেন, শুনিস না ওদের কথা শঙ্কর? তুই তুই আমাকে কথা দে, তুই আর ওই শয়তান বটতলায় যাবি না। পাঠশালা খোলার দরকার নেই আমার, আমরা না খেয়ে থাকবো, তাও ভালো। তুই সুস্থ থাক। শঙ্কর কোনো উত্তর দিল না। সে পাথরের মতো স্থির হয়ে বসে রইল। তার মনে পড়ছে সে তীব্র চন্দন গন্ধের কথা। সেই গন্ধে নিশ্চয়ই কোনো মাদক ছিল। আর আর থাবার ছাপ, মায়াবিনীর কি থাবা থাকে, নাকি ওটা কোনো বন্য জন্তুর কাজ? কিন্তু নূপুর আর ওই হাসি। সনাতন বাগদি দরজার কাছ থেকে বলল, একটা কথা বলে রাখি শঙ্কর বাবু, জমিদার মশাই খবর পেয়েছেন। কাল রাতেই হারু ঘোষের মারফত আপনার বাড়িতে সে লোক পাঠিয়েছিলেন। খবর রটে গিয়েছে যে ওই মায়াবিনী আপনারে চুমু খেয়েছে। এখন যদি আবার ওদিকে যান, গ্রামের লোক কিন্তু আপনারে ঘরে ঢুকতে দেবে না। তারা ভয় পাচ্ছে যে আপনার সঙ্গে সঙ্গে ওই অলক্ষ্য গ্রামে ঢুকবে। কানাই টিপ্পনি কেটে বলল, গ্রামের লোক? ঠিক ঠিক, গ্রামের লোক ক্ষেপে আছে। ভৈরব চৌধুরী তো বলেই দিয়েছেন, যারা নিজের ভালো চায় তারা যেন শঙ্করের ছায়াও না মারায়। পুলিশ কাছারি করো আর যাই করো, জানটা তো একটাই রে বাবা। নিতাই খুড়ো দরজার দিকে পা বাড়িয়ে শেষবার ঘুরে দাঁড়ালেন। বাবা, পড়াশোনা মানুষকে বোকা করে দেয় রে শঙ্কর। তুই ভাবছিস তুই অন্ধকার ঘোচাবি, অথচ নিজেই অন্ধকারের তলায় তলিয়ে যাচ্ছিস। বাবার মতো নিখোঁজ হওয়ার চেয়ে ঘরে বসে ভাত খাওয়া অনেক সম্মানের। তুই ভেবে দেখ ব্যাপারটা। ওরা তিনজন কথাগুলো ছুঁড়ে দিয়ে উঠোন পেরিয়ে চলে গেল। ঘরের ভেতরটা আবার নিঝুম হয়ে এলো। কুসুম কুমারী তখন কান্নায় ভেঙে পড়ছেন। শঙ্কর নিথর চোখে জানলার বাইরের আকাশটার দিকে চেয়ে রইল। সেখানে কোনো মেঘ নেই, কিন্তু এক ঘন কালো ছায়া যেন তাকে তাড়া করে ফিরছে। সে বুঝল যুদ্ধটা কেবল কুসংস্কারের সঙ্গে নয়, যুদ্ধটা নিজের অস্তিত্বের সঙ্গেও। শঙ্কর বিড়বিড় করে বলল, মা, একটু একটু জল দাও না। তার গলার স্বরটা এখন অন্যরকম, আরো গভীর, আরো কঠিন। অন্ধকারটা আজ নিরেট পাথরের মতো ভারী। অমাবস্যা রাতে বেহুলানগড়ের আকাশটা যেন কোন এক প্রকাণ্ড শ্মশানের ছাই দিয়ে ঢাকা। বিছানায় শুয়ে কোনোভাবেই ঘুমোতে পারছিল না শঙ্কর। তাই ঠিক করলো সেই রাত্রে সে আরেকবার আসবে ওই বটতলাতে। সে যখন একলা সেই পঞ্চবটি বটতলার নিচে এসে দাঁড়ালো, তখন তার বুকের ভেতরটা কামড়ের হাঁপড়ের মতো শব্দ করছে। বাতাসটা হঠাৎ স্থির হয়ে গেছে।
যেন প্রকৃতি নিজেই কোনো এক ভয়ঙ্কর কিছুর অপেক্ষায় দম বন্ধ করে বসে আছে। শঙ্কর টর্চটা জ্বালালো না। সে চায় না এই অন্ধকারে তার উপস্থিতি কেউ টের পাক। কিন্তু বট গাছের তলায় পা রাখতেই তার মনে হলো সে কোনো গাছের নিচে নয়, বরং কোনো এক প্রাচীন প্রেতাত্মা জঠরের ভেতর ঢুকে পড়েছে। ঝুড়িগুলো দুলছে না, অথচ মনে হচ্ছে সেগুলো জীবন্ত সাপের মতো উপর থেকে নেমে আসছে তাকে জড়িয়ে ধরবার জন্য। হঠাৎ করে সেই অদ্ভুত ঘটনাটা ঘটল। কালডোবার স্থির জলটা যেন কেউ তলা থেকে সজোরে নাড়িয়ে দিল। একটা পচা আষ্টে গন্ধের সাথে মিশে গেল সেই উগ্র চন্দনের সুবাস। আর ঠিক তখনই মাঠের ও প্রান্তে ঘন ঝোপের আড়ালে শঙ্কর দেখতে পেল একটা ছায়া। ছায়াটা মানুষের মতো দীর্ঘ, কিন্তু তার অবয়বটা ধোঁয়াটে, যেন কেউ অন্ধকারের বুক থেকে অন্ধকারকে কেটে আলাদা করে নিয়েছে। শঙ্কর এক মরণজয়ী কৌতূহলে সেই ছায়ার পিছু নিল। ঝোপঝাড়ের ভিতর দিয়ে দৌড়ানোর সময় শুকনো পাতাগুলো তার পায়ের তলায় মরমর করে ভাঙছে। সেই শব্দটাই নিঝুম রাতে যেন কামানের গোলার মতো শোনালো। হঠাৎ সেই দীর্ঘ ছায়াটা একটা প্রকাণ্ড আকন্দ ঝোপের আড়ালে মিলিয়ে গেল। শঙ্কর সেখানে পৌঁছতেই তার পা একটা কিছুর সঙ্গে আটকে গেল। সে ভারসাম্য সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল ঝোপের কাঁটার ওপর। হাতের টর্চটা জ্বালাতেই শঙ্কর শিউরে উঠল। তার পায়ের কাছে মাটির ওপর পড়ে আছে একটা রূপোর নূপুর। নূপুরটা পুরনো আমলের, কিন্তু তার ওপর লেগে আছে চাপ চাপ কালচে রক্ত। ঠিক যেখানটায় নূপুরটা পড়েছিল সেখান থেকে শুরু হয়েছে এক সারি ভিজে পায়ের ছাপ। মানুষের পা, অথচ আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। ছাপগুলো সোজা চলে গেছে কালডোবার সেই নিকষ কালো জলের দিকে। ঠিক তখনই বাতাসের নিস্তব্ধতা চিরে একটা খিলখিলে হাসি ভেসে এলো। সেই হাসিটা মানুষের নয়, যেন কোনো প্রেতজনী বহু বছরের তৃষ্ণা মেটানোর উল্লাসে ফেটে পড়ছে। হাসির তালে তালে নূপুরটা শঙ্করের হাতের মুঠোয় কাঁপতে শুরু করলো। কে হাসছে ওখানে? শঙ্কর চিৎকার করে উঠল, কিন্তু তার নিজের গলার স্বরই যেন কোনো এক পাতালপুরি থেকে ফিরে এলো। হঠাৎ সে দেখতে পেল কালডোবার জল থেকে একটা সাদা হাত ধীরে ধীরে ওপরে উঠে আসছে। হাতটা হাড়ের মতো সাদা আর নখগুলো দীর্ঘ। সেই হাতের আঙুলের ইশারায় শঙ্কর যেন সম্মোহিত হয়ে গেল। তার মাথাটা ঝিমঝিম করে উঠল। সেই পুরনো গন্ধটা এখন তার ফুসফুস ছিঁড়ে ভেতরে ঢুকছে। অন্ধকারের ভেতর থেকে কে যেন ফিস ফিস করে কিছুটা বলে উঠল, কিছু একটা যেটা শঙ্কর পরিষ্কারভাবে বুঝতে পারল না। শঙ্করের মনে হলো এই নূপুরটা আসলে একটা টোপ। রক্তমাখা নূপুরটা হাতে নিতেই সেই ভৌতিক মায়াজালের অংশ হয়ে গেছে। নূপুরের ভেতর থেকে এক অদ্ভুত হাহাকার বেরিয়ে আসছে। সে ঝোপের আড়ালে একজোড়া জল জলে চোখের মণি দেখতে পেল। সেটা কোনো পশুর নয়, কোনো এক অতৃপ্ত প্রেতাত্মার। শঙ্কর দৌড়ে পালাতে চাইল, কিন্তু দেখল তার পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেছে। নূপুরটা হাত থেকে ফেলে দিতে চাইলেও হাতটা অবশ হয়ে গেছে। ঠিক তখনই বটগাছের ওপর থেকে একটা কালো চাদরের মতো কিছু একটা তার মাথার ওপর নেমে আসতে লাগলো। বাতাসের সেই হাসির শব্দ এখন আর নেই। সেটা এখন শঙ্করের ঘাড়ের একদম পাশে। এক হিমশীতল নিঃশ্বাস তার কানের লতিতে এসে ঠেকল। সে বিদ্যুৎ বেগে ঘুরে তাকালো, কিন্তু পেছনে কেউ নেই।
শুধু হাড়হিম করা নিস্তব্ধতা আর সেই নূপুরের অশরীরী ঝংকার তার মস্তিষ্কের ভেতর তখন হাতুড়ি পেটাচ্ছে। শঙ্কর বুঝল এখানে দাঁড়িয়ে থাকা মানে সাক্ষাৎ মৃত্যু। সে টর্চ না জ্বালিয়েই অন্ধকারের ঘ্রাণ শুকে শুকে পা বাড়ালো। হঠাৎ দূর থেকে মানুষের গলার খুব নিচু স্বরে ফিসফিসানি ভেসে এলো। শঙ্কর চট করে কালডোবার ধারের একটা বড় আকন্দ ঝোপের আড়ালে সিঁধিয়ে গেল। ঝোপের ফাঁক দিয়ে যা দেখল তাতে শঙ্করের রক্ত হিম হয়ে গেল। জঙ্গলের আবঝা অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং জমিদার ভৈরব চৌধুরী। তার পরনে একটা কালো চাদর, তার হাতের লাঠিখানা মাটির ওপর প্রকাণ্ড একটা সাপের মতো পড়ে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে যমদূতের মতো দুই সন্নাগণ্ডা জোয়ান লোক। তাদের চোখে মুখে নিষ্ঠুরতার ছাপ স্পষ্ট। ভৈরব চৌধুরী পকেট থেকে একটা মোটা টাকার তোড়া বের করে লোক দুটোর দিকে বাড়িয়ে দিলেন। লোকগুলো টাকাটা হাতে নিতেই ভৈরবের ঠোঁটে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। ভৈরব চৌধুরী নিচু কিন্তু গম্ভীর গলায় বললেন, সাবাস, কাজটা আজ ঠিকঠাক করেছি। ছোকরা ভয় পেয়েছে। আর যা গোল খাইয়েছিস ওকে, এরপর আর কোনোদিন ও এই বটতলার ত্রিসীমানায় আসবে না। ওর বাপের মতো একেও যদি গ্রাম ছাড়া করতে পারি তবেই আমার শান্তি। লোক দুটোর মধ্যে একজন, যার হাতে একটা বিশাল লাঠি ছিল, সে টাকাটা কোমরে গুঁজে দিয়ে জিজ্ঞেস করল, কর্তা, একটা কথা শুধাবো? এই জঙ্গল আর বটগাছকে নিয়ে লোকে তো কত কি রটায়, কিন্তু আপনি কেন এই ভিটে কাউকে পা রাখতে দেন না? সবাই ভয় পায় বলে তো লোকসানটা আপনারই। ভৈরব চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে চারদিকের অন্ধকারের দিকে চাইলেন। তার চোখে তখন এক আদিম লোভের ঝিলিক। তিনি বললেন, আরে লোকসান নয় রে, লাভ। তোরা বুঝবি না। এই বুড়ো বট গাছের পায়ের নিচেই আমার পৈতৃক ঐশ্বর্য পোঁতা আছে। আমার বাপ ঠাকুর তারা গ্রামের এই কাঙালগুলোর ভিটে মাটি আর সোনাদানা কেড়ে নিয়েছে। সেই সব গয়নাগাটি আর মোহরের ঘরা এই মাটির নিচে লুকোনো। যত বেশি লোক আসবে তত বেশি জানাজানির ভয়। তাই মায়াবিনীর গপ্প ফেলেছি। ভয় থাকলে কেউ আর কাছে ঘেঁচবে না, আর আমার সম্পত্তিও কেউ ছুঁতে পারবে না। শঙ্কর ঝোপের আড়াল থেকে সব শুনল। তার মানে সেই মায়াবিনীর মায়া, নূপুরের শব্দ সবই ভৈরব চৌধুরীর তৈরি এক মিথ্যে নাটক। তার বাবাও বোধহয় এই রত্নভাণ্ডারের কথা জেনে ফেলেছিলেন, আর তাই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শঙ্করের বুকটা রাগে আর যন্ত্রণায় ফেটে পড়তে চাইল। সে এক পা সরতে গিয়ে ঘটল সেই চরম বিপদ। একটা ধারালো কাঁটা গাছ তার গোড়ালি চিরে ভেতরে ঢুকে গেল। যন্ত্রণায় আর আকস্মিকতায় শঙ্করের মুখ দিয়ে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যে ভৈরব চৌধুরী আর তার দুই গুন্ডা লোক সজাগ হয়ে উঠল। ভৈরব গর্জে উঠলেন, শঙ্কর পালানোর সুযোগ পেল না। গুন্ডা দুটো চিতার মতো ঝাঁপিয়ে পড়ল ঝোপের ওপর। একজন শক্ত হাতে শঙ্করের চুলের মুঠি ধরে তাকে হ্যাচকাটানে বাইরে নিয়ে এলো। আলোর ঝটকায় শঙ্করকে দেখে ভৈরব চৌধুরীর চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা হয়ে গেল। ওরে বাবা, এ তো দেখি সেই মাস্টার মশাইয়ের পোলা। ভৈরব চৌধুরী কাছে এসে শঙ্করের চিবুকটা শক্ত করে চেপে ধরলেন। সব শুনেছিস তবে? বড় স্বাদ হয়েছিল পণ্ডিতগিরি করার। এখন এই অন্ধকারেই তোর সব পণ্ডিতি আমি ঘুচিয়ে দিচ্ছি। শঙ্কর যন্ত্রণায় কাতরালেও তার চোখ থেকে আগুন ঝরছিল। সে চিৎকার করে বলল, ভৈরব চৌধুরী, আপনি একটা জানোয়ার। মানুষের ঘাম আর রক্ত শুষে নিজের এই সম্পত্তি বানিয়েছেন।
আমি কাল সকালেই সকলকে সত্যিটা বলে দেব। আপনার এই পৈশাচিক নাটক আমি পুরো শেষ করে দেব। ভৈরব চৌধুরী হো করে হেসে উঠলেন। সেই হাসি জঙ্গলের গাছে গাছে ধাক্কা খেয়ে এক বিভীষিকা তৈরি করলো। হাসি থামিয়ে তিনি বললেন, কাল সকাল, হ্যাঁ কাল সকাল? তোর কপালে কাল সকালে সূর্য আর উঠবে না রে ছোকরা। এই বট গাছ যেমন তোর বাপকে গিলেছে, আজ তোকেও গিলবে। পুলিশ কাচারি সব আমার পকেটে থাকে রে, পকেটে। তারপর তিনি লোক দুটোর দিকে ফিরে কর্কশ গলায় হুকুম দিলেন, মার, এমন ভাবে মার যাতে কাল সকালে কালডোবার জলে শুধু ওর কঙ্কালটা ভাসে, কোনো চিহ্ন যেন বাকি না থাকে। শুরু হলো এক পৈশাচিক তাণ্ডব। ভৈরবের আদেশে ওই দুই যমদূত শঙ্করকে নির্মমভাবে মারতে শুরু করলো। প্রকাণ্ড লাঠির বাড়িগুলো শঙ্করের পিঠে আর পাঁজরে পড়তে লাগলো। মাটির ওপর লুটিয়ে পড়ল শঙ্কর। তার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ল সেই শুকনো পাতার উপর। প্রতিটি আঘাতের সাথে সাথে তার জ্ঞান হারিয়ে আসছিল, কিন্তু তার অবশ হাতটা পকেটে থাকা সেই রক্তমাখা নুপুরটাকে শক্ত করে চেপে ধরল। শঙ্কর মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করতে করতে আকাশের দিকে চাইল। বটগাছের ঝুড়িগুলো যেন আজ সত্যি ফাঁস হয়ে তার দিকে নেমে আসছে। ভৈরব চৌধুরী পাশে দাঁড়িয়ে এক পৈশাচিক তৃপ্তিতে বিড়ি ধরিয়ে ধোঁয়া ছাড়ছেন। শঙ্কর শেষবার অস্ফুট স্বরে বলল, বাবা। হঠাৎ এক ঝলক হিমশীতল হাওয়া জঙ্গল কাঁপিয়ে বয়ে গেল। সেই হাওয়ায় মানুষের গলার কান্নার শব্দ মিশে আছে কিনা তার বোঝার ক্ষমতা রইল না শঙ্করের। গুন্ডাদের বুটের লাঠি আর লাঠির ঘায়ে শঙ্কর যখন মাটির ধুলোয় মিশে যাচ্ছে, তখন তার গায়ের পাঞ্জাবিটা ছিঁড়ে ফালা ফালা হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে পকেট থেকে ছিটকে বেরিয়ে এলো সেই রূপোর নুপুরটা। অমাবস্যার ফিকে আলোয় নুপুরের গায়ে লেগে থাকা কালচে রক্তটা যেন এক অপার্থিব দ্যুতি ছড়ালো। ভৈরব চৌধুরী এক হাতে তুলে গুন্ডাদের থামতে ইশারা করলেন। তিনি নিচু হয়ে মাটি থেকে নুপুরটা তুলে নিলেন। তার চোখে তখন এক পৈশাচিক উল্লাস। নুপুরটা আঙুলে ঘুরিয়ে তিনি শঙ্করকে উদ্দেশ্য করে একটা বিকট অট্টহাসি হাসলেন। আরে আরে আরে, এই তো সেই নূপুর। ভৈরব চৌধুরী বিদ্রুপের স্বরে বললেন, কি রে পণ্ডিত, এটা কুড়িয়ে পেয়ে কি ভেবেছিলি মায়াবিনীর হদিশ পেয়ে গেছিস? এই সামান্য রূপোর খেলনাটা দিয়েই তো আমি গোটা বেহাল নগরকে হাতের পুতুল করে রেখেছি। রাতের বেলায় নূপুরের ঝনঝনানি আর ওই হাসি, এতেই তোদের মতো ভীতু মানুষদের রক্ত জল হয়ে যায়। আমি তোকে আর তোর গ্রামবাসীকে ভয় দেখিয়ে এই মরণ ফাঁদ থেকে দূরে রেখেছি, যাতে কেউ আমার এই মাটির তলার সম্পত্তির গন্ধে না পৌঁছতে পারে। শঙ্কর তখন মাটির উপর যন্ত্রণায় কুঁকড়ে আছে। তার ঠোঁটের কোণ দিয়ে রক্তের ধারা নামছে। ভৈরব চৌধুরী তার হাতের লাঠিখানা মাটিতে ঠুকে এক বিভীষিকাময় হাসি হাসলেন। শঙ্করের বিধ্বস্ত চেহারার দিকে ঝুঁকে পড়ে তিনি চিবিয়ে চিবিয়ে বললেন, খুব তো বাপের মতো লম্বা লম্বা কথা বলছিলি, হ্যাঁ? তোর বাপও ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে অনেক নীতিবাক্য দিয়েছিল, অনেক নীতিবাক্য শুনিয়েছিল। জানিস সেদিন রাত্রে কি করেছিলাম? এই জঙ্গলের অন্ধকারেই ওকে শেষ করে দিয়েছিলাম। তারপর ওর পায়ে দুটো বালি ভর্তি ভারী কলসি বেঁধে ওই ডোবার কালো জলে ফেলে দিয়েছিলাম, যাতে কোনোদিন ওর পচা গলা কঙ্কালটাও ভেসে না ওঠে।
আজ তোর বেলাতেও সেই একই বন্দোবস্ত করেছি। হ্যাঁ ছোকরা, একই বন্দোবস্ত করেছি। তোকেও তোর বাপের পাশেই শুতে হবে। শঙ্করের চোখ ফেটে জল বেরিয়ে এলো। শরীরের হাড়গোড় ভাঙা, নড়ারও ক্ষমতা নেই। কিন্তু বাবার এই বীভৎস পরিণতির কথা শুনে তার ভেতরটা যন্ত্রণায় দুমড়ে মুচড়ে গেল। সে শুধু অস্ফুট স্বরে একবার ডুকরে কেঁদে উঠল। ভৈরব চৌধুরী এবার পৈশাচিক উল্লাসে গুন্ডা দুটোর দিকে ইশারা করে বললেন, এই আর দেরি করিস না, ধর রে, ওই ডোবার জলেই ওর গতি কর। গুন্ডা দুটো যেমনই শঙ্করকে মাটি থেকে হিড়হিড় করে টেনে তুলতে গেল, অমনি চারদিকের বাতাস হঠাৎ জমে বরফ হয়ে গেল। এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করল চরাচরকে। পরক্ষণেই কোনো এক অদৃশ্য প্রচণ্ড শক্তিতে গুন্ডা দুটো ছিটকে গিয়ে পড়ল কয়েক হাত দূরে। তারা কিছু বুঝে ওঠার আগেই আবার আক্রমণ করতে তেড়ে গেল। ঠিক সেই মুহূর্তে কোনো দৈব বলে পাশের একটা মরা শিশু গাছের ধারালো ডাল ভেঙে এসে সজোরে বিঁধে গেল প্রথম গুন্ডাটার বুকে। আর্তনাদ করার সুযোগটুকুও সে পেল না। নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। দ্বিতীয় গুন্ডাটা যখন ভয়ে কুঁকড়ে গিয়ে শঙ্করকে ছোঁয়ার চেষ্টা করল, এক অলৌকিক শক্তিতে সে শূন্যে উঠে গেল। কোনো অদৃশ্য হাত যেন তাকে পুতুলের মতো আকাশে ঝুলিয়ে রেখেছে। তারপর শুরু হলো সেই বিভীষিকা। কট 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 শব্দে তার হাত পায়ের হাড়গুলো একে একে ভেঙে গুড়িয়ে যেতে লাগলো। তার গগনবিদারী চিৎকার জঙ্গলের গাছপালায় ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো। কিছুক্ষণ পর তার চোখ দিয়ে রক্তের ধারা নেমে এলো এবং প্রাণহীন দেহটা ধপ করে মাটিতে আছাড় খেল। ভৈরব চৌধুরী ভয়ে পাথর হয়ে গেছেন। হাতের লাঠিটা কখন খসে পড়েছে তার খেয়াল নেই। তিনি থরথর করে কাঁপতে কাঁপতে পেছনে ফিরতেই দেখলেন বটগাছের সেই ঘুটঘুটে অন্ধকারের ভেতর থেকে উঠে আসছে এক দীর্ঘ আবঝা কালো ছায়া। ছায়াটা ক্রমশ স্পষ্ট হতে লাগলো। ভৈরব আর্তনাদ করে উঠলেন, মাস্টার, মাস্টার, তুই তো মরে গিয়েছিলি। হ্যাঁ হে মাস্টার। সেই ছায়া থেকে এক গমগমে অতিপ্রাকৃত কণ্ঠস্বর ভেসে এলো, যা বাতাসের মর্মর ধ্বনির মতো শোনাচ্ছে। ভৈরব, ভৈরব বাপের ঘোড়া পূর্ণ হয়েছে তো। আমার ছেলেকে তুই মারতে চেয়েছিস। এই গ্রামের শিশুদের শিক্ষার পথ রুদ্ধ করেছিস তুই। রুদ্ধ করেছিস তুই নিজের লোভের জন্য। আজ তার হিসাব হবে। ভৈরব চৌধুরী হাউমাউ করে কেঁদে উঠলেন। মাস্টার, মাস্টার আমার ছেড়ে দে মাস্টার। মাস্টার আমি সব দিয়ে দেবো মাস্টার। মাস্টার, মাস্টার, মাস্টার আমায় ছেড়ে দে। মাস্টার মশাইয়ের আত্মা সেই তপ্ত স্বরে আবার বলে উঠল, ক্ষমা করার ক্ষমতা আমার নেই। তুই কুসংস্কারের ভয় দেখিয়ে এই গ্রামকে শ্মশান করেছিস। আজ সেই অন্ধকারেই তোর 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 লয় হবে। মাস্টার মশাই হাতটা বাড়িয়ে দিতেই এক অদৃশ্য ফাঁস ভৈরব চৌধুরীর গলা টিপে ধরল। তিনি শূন্যে ঝুলে পড়লেন। পা দুটো ছটপট করতে লাগলো যন্ত্রণায়। মুখটা নীল হয়ে এলো, চোখ দুটো ঠেলে বেরিয়ে এলো বাইরে। কয়েক মুহূর্তের পৈশাচিক যন্ত্রণার পর ভৈরবের নড়াচড়া থেমে গেল। নিষ্পন্দ দেহটা মাটির ওপর ধূপ করে আছাড় খেয়ে পড়ল। শঙ্কর অবাক হয়ে দেখল সেই ভয়াবহ ছায়াটা এখন শান্ত হয়ে তার দিকে এগিয়ে আসছে। তার গায়ে সেই অতি পরিচিত চন্দন গন্ধ। শঙ্কর বহু কষ্টে উঠে দাঁড়ালো। তার চোখে তখন শ্রাবণের ধারা। বাবা তুমি? শঙ্কর কথা শেষ করতে পারল না। মাস্টার মশাইয়ের আত্মা শঙ্করের মাথায় এক মায়া ভরা শীতল হাত রাখল। তিনি শান্ত স্বরে বললেন, কেনো না শঙ্কর, আজ আমি মুক্ত হলাম। এই পাপিষ্টের রক্তে আজ এই মাটি ধুয়ে গেল। শঙ্কর ধরা গলায় বলল, তুমি আমায় ছেড়ে
তুমি আমায় ছেড়ে চলে যেও না বাবা। এই অন্ধকার গ্রামে আমি একা কি করবো বাবা? আমায় ছেড়ে যেও না। ছায়াটা ধীরে ধীরে ফিকে হতে শুরু করলো। মিলিয়ে যাওয়ার আগে সেই গম্ভীর কণ্ঠস্বর শেষবারের মতো প্রতিধ্বনিত হলো। আমি তো চলেই গিয়েছি রে খোকা, কিন্তু আমার স্বপ্নটা তোর মধ্যে বেঁচে আছে। এই বটতলায় যে প্রদীপ তুই জ্বেলেছিস তাকে নেভাতে দিস না। এই গ্রামের প্রতিটি শিশুকে তুই মানুষ কর। ওদের অক্ষর জ্ঞানই হবে এই কুসংস্কারের প্রকৃত মুক্তি। এটাই আমার শেষ কাজ তোর কাছে। বলতে বলতেই সেই দীর্ঘ ছায়ার চন্দন সুবাস বাতাসের সাথে মিশে গেল। শঙ্কর একলা দাঁড়িয়ে রইল সেই নিঝুম বটতলায়। ভোরের প্রথম আলো ফুটছে পূব আকাশে। শঙ্কর অনুভব করল তার শরীরে আর কোনো ব্যথা নেই, নেই কোনো ভয়। সে ধীর পায়ে গিয়ে সেই ধুলো মাখা ব্ল্যাকবোর্ডটা তুলে নিল। সকাল হতেই বেহুলানগড় গ্রাম এক অদ্ভুত নিস্তব্ধতায় ভেঙে পড়ল। বটতলায় জমিদারের নিথর দেহ আর তার দুই সাঙ্গপাঙ্গর বীভৎস পরিণতির খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল চারদিকে। শঙ্কর নিজে গিয়ে থানায় খবর দিল। ঘণ্টা কয়েকের মধ্যেই গ্রামে পুলিশের গাড়ি ঢুকল। মাস্টারমশাইয়ের বলে যাওয়া সেই কথাগুলো মিথ্যে ছিল না। শঙ্করের জেদ আর পুলিশের নির্দেশে কালডোবায় নামানো হলো ডুবুরি। বহু চেষ্টার পর ডোবার অতল কাদা আর অন্ধকার থেকে তুলে আনা হলো একজোড়া বালি ভর্তি কলসি, যা শেকল দিয়ে বাঁধা ছিল একটা জীর্ণ কঙ্কালের পায়ে। শঙ্কর জানত এটি তার বাবা। কঙ্কালটি উদ্ধার করে পূর্ণ মর্যাদায় নদীর তীরে তার সৎকার করা হলো। চিতার আগুনের দিকে তাকিয়ে শঙ্করের মনে হলো অনেক বছর পর তার বাবার আত্মা সত্যিই আজ শান্তিতে ঘুমোবে। ভৈরব চৌধুরীর সেই গুপ্তধনের কুঠুরি আর অত্যাচার করে জমিয়ে রাখা বিপুল সম্পত্তির হদিশ মিলল সেই রাতেই। গ্রাম পঞ্চায়েত এবং সরকারি হস্তক্ষেপে সিদ্ধান্ত নেওয়া হলো যে সম্পত্তি মানুষের রক্ত চুষে তৈরি হয়েছিল তা মানুষের কল্যাণেই ব্যয় হবে। জমিদারের বাজেয়াপ্ত করা সেই অর্থ আর গয়নাগাটি দিয়ে পঞ্চবটি বটগাছের পাশেই গড়ে তোলা হলো এক বিশাল ইটের দালান। আজ সেখানে আর কোনো মায়াবিনীর ছায়া নেই, নেই কোনো নুপুরের আতঙ্ক। বরং ভোরের আলো ফুটতেই সেই দালান থেকে ভেসে আসে ছোট ছোট বাচ্চাদের সমস্বরে নামতা পড়ার শব্দ। স্কুলের নাম ফলকে বড় বড় অক্ষরে লেখা হলো পঞ্চবটি অবৈতনিক বিদ্যালয়।